আসসালামু আলাইকুম। আমি মিনহাজুল ইসলাম লেখাপড়া অনলাইনের আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞানের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে উদ্ভিদের বংশবৃদ্ধি, অর্থাৎ উদ্ভিদ কিভাবে বংশবৃদ্ধি করে। এই বিষয়গুলো আমাদের এই চ্যাপ্টারের টপিক। তবে আজকের ভিডিওর টপিক হচ্ছে পরাগায়ন, যেটা তোমাদের বইয়ে পার্ট 5 থেকে 6 অংশ। তো চলো, যেহেতু পাঠের টপিকই পরাগায়ন, তো পরাগায়ন কি সেটা হচ্ছে আমাদের প্রথমে জেনে নেওয়া লাগবে। পরাগায়ন কি, দেখো বইয়ের ভাষায় আমি একটি সংজ্ঞা তোমাদের এখানে দিয়েছি। ফুলের পরাগধানী হতে পরাগরেণু একই ফুলে অথবা একই জাতের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়াকে পরাগায়ন বলে। পরাগায়নকে পরাগ সংযোগও বলা হয়। পরাগায়ন ফল ও বীজ উৎপাদন প্রক্রিয়ার পূর্বশর্ত। সো প্রথমে আমি পরাগায়নের সংজ্ঞাটার ব্যাখ্যায় আসি। ফুলে আমরা কয়েকটা অংশ পড়েছিলাম, যেখানে আমরা পড়েছিলাম পরাগধানী। পরাগধানীর উপরে থাকে কি, পরাগথলি, যে থলিতে হচ্ছে আমাদের পরাগরেণু হচ্ছে বা ফুলের পরাগরেণু হচ্ছে সংরক্ষিত থাকে। সো ওইখান থেকে পরাগরেণু একই ফুলে বা অন্য জাতের অন্য ফুল বা একই জাতের অন্য ফুলে, অর্থাৎ ওই পরাগধানী থেকে পরাগরেণু একই ফুলে অর্থাৎ ওই ফুলেই বা হচ্ছে একই জাতের অন্য ফুলের গর্ভমুণ্ডে, ওই যে গর্ভমুণ্ডে যে অংশটা পড়েছিলাম, সেখানে স্থানান্তরিত হওয়াকেই হচ্ছে বলা হয় পরাগায়ন। অর্থাৎ আমরা যদি সংক্ষেপে বলি, যে কোনো একটা ফুলের হচ্ছে পরাগরেণু সেই ফুলে বা হচ্ছে অন্য ফুলের পরাগধানীতে পতিত হওয়ার বা স্থানান্তরিত হওয়ার প্রসেসটাই হচ্ছে পরাগায়ন। পরাগায়নকে পরাগ সংযোগও বলা হয়, অর্থাৎ আমাদের সংজ্ঞায় বলে দিতে পারে যে পরাগায়ন কি, সেটা না জিজ্ঞেস করে বলতে পারে যে পরাগ সংযোগ কি। তো তখন আমাদের বুঝে নিতে হবে যে এই দুইটা জিনিস একই। আর পরাগায়ন হচ্ছে ফল ও বীজ উৎপাদন প্রক্রিয়ার পূর্বশর্ত, অর্থাৎ ফল এবং বীজ উৎপাদন হতে হলে অবশ্যই পরাগায়ন প্রয়োজন। কারণ পরাগায়ন না ঘটলে সেখানে হচ্ছে নিষেকও হবে না, সেখান থেকে ফল পাওয়া সম্ভব না, আর সেখান থেকে বীজ পাওয়া তো সম্ভবই না। তো পরাগায়নকে আবার হচ্ছে দুইটা টাইপে ভাগ করা যায়, অর্থাৎ পরাগায়ন দুইটা প্রকারে আমরা চাইলে ভাগ করতে পারি। প্রথম হচ্ছে স্বপরাগায়ন। একই ফুলে বা একই গাছের ভিন্ন দুইটি ফুলের মধ্যে যখন পরাগায়ন ঘটে তখন তাকে বলা হয় হচ্ছে স্বপরাগায়ন। অর্থাৎ যে ফুল থেকে হচ্ছে পরাগধানী সংরক্ষণ করবে বা হচ্ছে পরাগরেণু সংরক্ষণ করবে, সেই ফুলের গর্ভমুণ্ডে যদি পতিত হয় তখন সেটাকে বলা হচ্ছে ওই গাছেরই অন্য কোনো ফুলের হচ্ছে যদি গর্ভমুণ্ডে হচ্ছে সে পরাগরেণু পতিত হয় তখন সেটাকে বলা হবে হচ্ছে স্বপরাগায়ন। আর কুমড়া, সরিষা বা হচ্ছে ধুতরা ইত্যাদি উদ্ভিদ যেগুলো, এগুলোতে এই ধরনের স্বপরাগায়ন বা হচ্ছে নিজের ফুলের মধ্যেই বা নিজের গাছে অন্য ফুলের মধ্যে পরাগায়নটা লক্ষ্য করা যায়। এরপর আছে হচ্ছে পরপরাগায়ন। একই প্রজাতির দুইটি ভিন্ন উদ্ভিদের মধ্যে, অর্থাৎ হচ্ছে ওই ক্ষেত্রে দেখেছিলাম যে আমরা একই গাছের একই ফুলে বা একই গাছের অন্য ফুলে, এখানে আমরা দেখতে পাবো যেটা এক্সচেঞ্জটা হবে কি একই জাত বা হচ্ছে কিন্তু অন্য ফুলে, অর্থাৎ জাতটা সেমই থাকবে কিন্তু ফুলটা হচ্ছে অন্য উদ্ভিদের হবে। এই ধরনের পরাগায়ন যখন হবে তখন সেটাকে বলা হয় হচ্ছে পরপরাগায়ন। আর পরপরাগায়ন কোথায় দেখা যায়? পরপরাগায়ন দেখা যায় হচ্ছে শিমুল গাছ, পেঁপে গাছ ইত্যাদি গাছের ফুলে হচ্ছে এই পরাগায়ন আমরা দেখতে পারি। তো তাহলে আমরা শর্টকাটে বলতে পারি কি, একই ফুলে বা একই উদ্ভিদের অন্য ফুলে হলে সেটা স্বপরাগায়ন, আর একই জাতের অন্য উদ্ভিদের বা অন্য ফুলে হলে সেটা হচ্ছে পরপরাগায়ন। তো এখন হচ্ছে পরাগায়নের মাধ্যম। এই যে পরাগায়ন হচ্ছে, মাধ্যম ছাড়া কি পসিবল? মাধ্যম ছাড়া এই পরাগরেণুটা কিসের সাথে যাবে? পসিবলই না যাওয়া। তো এই জন্য আমাদের একটা মাধ্যম প্রয়োজন পরাগায়ন সম্পন্ন করার জন্য। আর এই পরাগায়ন সম্পন্ন করার জন্য দেখো, পরাগরেণু স্থানান্তরের কাজটি অধিকাংশ ক্ষেত্রে কোনো না কোনো মাধ্যমের দ্বারাই হয়ে থাকে, অর্থাৎ বেশিরভাগ টাইমে এটার জন্য একটা মাধ্যম প্রয়োজন। আর এই মাধ্যমের মাধ্যমে হচ্ছে পরাগরেণু বহন করে হচ্ছে গর্ভমুণ্ড পর্যন্ত নিয়ে যায়। আর যে মাধ্যমটা হচ্ছে এই পরাগরেণু গর্ভমুণ্ড পর্যন্ত নিয়ে যাবে তাকে বলা হবে হচ্ছে পরাগায়নের মাধ্যম। তো এরপর আছে ফুলের অভিযোজন কি, এই টপিকটা আমরা জেনে নিই। পরাগায়নের মাধ্যমগুলো সাহায্য পেতে ফুলের গঠনে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়, একে হচ্ছে অভিযোজন বলা হয়। অভিযোজন মানে আমরা কি জানি? অভিযোজন মানে আমরা জানি যে কোনো কিছুর সাথে হচ্ছে খাপ খাওয়ানো। এখন এই যে পরাগায়নের মাধ্যমগুলা সাহায্য যে পাবো, এর মাধ্যমটা যে ওকে সাহায্য করবে, এই জন্য ও নিজেরও হচ্ছে কিছু চেঞ্জ আসা লাগে। এই চেঞ্জগুলো না আসলে পরাগায়নের মাধ্যমগুলা ওটার প্রতি আকৃষ্ট হবে না, যার ফলে পরাগায়নটা সম্পন্ন হবে না। তাই যখন এই পরাগায়নের মাধ্যমগুলো সহায়তা পেতে ফুলের গঠনটার মধ্যে কিছু চেঞ্জ আমরা পাই, তখনই সেটাকে আমরা বলতে পারি হচ্ছে ফুলের অভিযোজন। সো এই ফুলের অভিযোজন হচ্ছে এক এক ফুলে এক এক টাইপের হতে পারে, অর্থাৎ সব ফুলে সবসময় হচ্ছে অভিযোজনটা সেম টাইপেরই হবে এরকম না। পতঙ্গ পরাগী বা হচ্ছে যে ফুলের পরাগায়নে পতঙ্গ মাধ্যম হিসেবে কাজ করবে, এদের অভিযোজনটা আলাদা হবে। আবার বায়ু মাধ্যম হিসেবে যখন কাজ করবে তাদের অভিযোজন আলাদা হবে।
পানি মাধ্যম হিসেবে যখন কাজ করবে তাদের অভিযোজন আলাদা হবে, কোনো প্রাণী যখন অভিযোজনের ক্ষেত্রে সহায়তা করবে বা মাধ্যম হিসেবে কাজ করবে তখন এদের অভিযোজনটা টোটালি আলাদা হবে। তো চলো আমরা জেনে নিই যে অভিযোজনগুলোর মধ্যে কি কি বা কোন মাধ্যমের জন্য কি কি অভিযোজন প্রয়োজন হয়। যেগুলা পতঙ্গ পরাগী ফুল তাদের অভিযোজনের ক্ষেত্রে ফুলগুলো আকৃতিতে বড় হবে, রঙিন হবে, মধুগ্রন্থিযুক্ত হবে। বড় হওয়ার রিজন কি? পতঙ্গ যখন ফুলটা বড় হবে তখন পতঙ্গটা ওটার উপরে বসার জন্য বেশি কমফোর্টেবল ফিল করবে, সেজন্য ওটার প্রতি বেশি আকৃষ্ট হবে। রঙিন হওয়ার রিজন কি? যখন একটা ফুল বেশি রঙিন হবে পতঙ্গ এটার প্রতি বেশি আকৃষ্ট হবে, সো তখন এসে বসবে। মধুগ্রন্থিযুক্ত, যখন মধু থাকবে ফুলে বা মধুগ্রন্থি থাকবে তখন কিন্তু মধু সংগ্রহ করার জন্য পতঙ্গ এমনিতে এসে ওই ফুলে চলে আসবে। সো তখন ওই পতঙ্গের গায়ে কিছু পরিমাণ পরাগরেণু লেগে যাবে। যখনই লেগে যাওয়ার পরে যখন ওই পতঙ্গটা অন্য একটা ফুলে যেয়ে বসবে তখন কিন্তু সে তার গর্ভমুণ্ডে সেই পরাগরেণুটা পতিত হবে, যার ফলে পরাগায়ন সম্পন্ন হবে। এছাড়াও দেখো পরাগরেণু গর্ভমুণ্ড আঠালো এবং সুগন্ধযুক্ত। যেমন পরাগরেণু যদি আঠালো না হয় বা গর্ভমুণ্ড যদি আঠালো না হয় তখন কিন্তু ওটা ওর গায়ে লাগবে না, আর ওর গায়ে বা ওর পাখায় যদি না লাগে তখন কিন্তু ওটা স্থানান্তর হবে না। তো এক্ষেত্রে এদের গর্ভমুণ্ড আর পরাগরেণু দুইটাই আঠালো প্রকৃতির হয়। এছাড়া এটা সুগন্ধযুক্ত হয় যাতে করে ওই পতঙ্গগুলা বেশি পরিমাণ আকৃষ্ট হয়। এই ধরনের পতঙ্গ পরাগী ফুলের উদাহরণ কি কি? জবা ফুল আছে, কুমড়া আছে, সরিষা আছে। এই ধরনের ফুলগুলোতে আমরা দেখবো যে পতঙ্গ পরাগী বা এরা পতঙ্গের মাধ্যমে পরাগায়ন সম্পন্ন করবে। এরপরে আমরা যাবো বায়ু পরাগী ফুলের অভিযোজন। বায়ু পরাগী ফুলগুলো ফুলগুলো বর্ণ, গন্ধ এবং মধুগ্রন্থি। ফুলগুলো কোনো বর্ণও নেই, কোনো গন্ধও নেই এবং এদের কোনো মধুগ্রন্থিও নেই। পরাগরেণু হালকা, অর্থাৎ অসংখ্য এবং আকারে ক্ষুদ্র। পরাগরেণু যখন হালকা হবে বা অসংখ্য প্রকৃতির হবে এবং আকারে ক্ষুদ্র হবে তখন কিন্তু এটা বাতাসের সাথে ভাসতে পারবে। এই কারণে এদের পরাগরেণু হালকা হয়, অসংখ্য হয় এবং আকারে অতি ক্ষুদ্র হয়। এদের গর্ভমুণ্ড আঠালো, শাখান্বিত, কখনো কখনো পালকের ন্যায়। এটা হওয়ার রিজন কি? দেখো, এদের পরাগরেণু যখন বাতাসে ভাসতে থাকবে, গর্ভমুণ্ড যদি আঠালো না হয় তখন কিন্তু ওটার সাথে ওটা লাগতে পারবে না বা লেগে যাবে না। আঠালো হওয়ার ফলে যখন এটা বাতাসে উঠতে থাকবে তখন কিন্তু এটা গর্ভমুণ্ডের সাথে লেগে যাবে। আর গর্ভমুণ্ড শাখান্বিত হওয়ার কারণে বা এবং পালকের ন্যায় হওয়ার কারণে ওই যে পরাগরেণুগুলো আটকানো কিন্তু বা আটকে ধরাটা সবচেয়ে সুবিধাজনক হয়। তাই এই ধরনের ফুলগুলো বায়ুর মাধ্যমে পরাগায়নটা অনেক বেশি সুবিধাজনক হয়ে যায়। আর এই ধরনের বায়ু পরাগী ফুলের অভিযোজনের উদাহরণ ধানে এই ধরনের বায়ুর মাধ্যমে পরাগায়ন সম্পন্ন হতে দেখা যায়। এরপর আছে পানি পরাগী ফুল, যেটা পানির মাধ্যমে পরাগায়ন সম্পন্ন করে। এরা আকারে ক্ষুদ্র, হালকা এবং অসংখ্য, অর্থাৎ এরা আকারে অত্যাধিক ক্ষুদ্র হবে, হালকা হবে, অসংখ্য হবে। যেহেতু হালকা তাই এরা পানিতে কিন্তু সহজেই ভাসতে পারে, আর আকারেও ক্ষুদ্র। এসব ফুলে সুগন্ধ নেই, অর্থাৎ যেহেতু এদের পোকাকে আকৃষ্ট করা বা পতঙ্গকে আকৃষ্ট করার প্রয়োজন নেই তাই এদের কোনো সুগন্ধও নেই। স্ত্রী ফুলের বৃন্ত লম্বা কিন্তু পুং ফুলের বৃন্ত ছোট, অর্থাৎ স্ত্রী ফুলের বৃন্তটা অনেক লম্বা হবে কিন্তু পুং ফুলের বৃন্তটা খাটো হবে। পরিণত পুং ফুল বৃন্ত থেকে খুলে পানিতে ভাসতে থাকে, যেমন যে বললাম পানিতে ভাসতে থাকে খুলে, তখন ভাসার ফলে যখন অন্য একটা স্ত্রী ফুলের সংস্পর্শে যাবে তখনই এদের মধ্যে পরাগায়ন ঘটবে। আর এদের উদাহরণ পাতা শ্যাওলা। পানি পরাগী, অর্থাৎ এটা প্রাণীর মাধ্যমে পরাগায়ন সম্পন্ন করবে। এসব ফুল মোটামুটি বড় ধরনের হয়, যেহেতু এটা প্রাণীর মাধ্যমে পরাগায়ন ঘটে, সো এটার আকৃতিটা একটু বড় হলে প্রাণীদের এর মধ্যে এক্সচেঞ্জ করা সুবিধা হয়। তবে ছোট হলেও ফুলগুলো পুষ্পমঞ্জরিতে সজ্জিত থাকে, অর্থাৎ এটা পুষ্পমঞ্জরিতে খুব সুন্দরভাবে সজ্জিত থাকবে। আর পুষ্পমঞ্জরি কি সেটা আমি তোমাদের কিন্তু আগের ভিডিওতে বলে দিয়েছি। এদের রং আকর্ষণীয় হয়, অর্থাৎ যেহেতু প্রাণীকে আকর্ষণ করার প্রয়োজন হয় তাই এদের রং আকর্ষণীয় হয়। এসব ফুলে গন্ধ থাকতে পারে বা নাও থাকতে পারে, গন্ধটা এখানে ফ্যাক্ট করছে না। যেমন কদম, শিমুল, কচু, অর্থাৎ কদম, শিমুল ও কচুতে এই ধরনের প্রাণীর মাধ্যমে আমরা পরাগায়ন সম্পন্ন হতে দেখতে পাই। এই ধরনের বৈশিষ্ট্যগুলোতে কি হয়, এরা প্রাণীর মাধ্যমে প্রাণী আকৃষ্ট হয়, যেহেতু রং আকর্ষণীয় তাই প্রাণী আকর্ষিত হয়ে প্রাণী এদের সংস্পর্শে যায়। এরপরে এদের গায়ে যখন পরাগরেণু লেগে যায়, প্রাণীটা পরবর্তীতে যখন কোনো স্ত্রী ফুলের কাছাকাছি যায় তখন কিন্তু এদের ওই যে গর্ভমুণ্ডে এই পরাগরেণুগুলো পতিত হয়, যার ফলে পরাগায়ন সম্পন্ন হয়। তো আজকের ভিডিওর টপিক এই পর্যন্তই তোমাদের জন্য। তো আশা করি আজকের ভিডিওতে তোমাদের যতটুকু বোঝানোর চেষ্টা করেছি তোমাদের সবার ক্লিয়ার হয়ে গিয়েছে। তারপরও যদি তোমাদের কোনো কনফিউশন থেকে থাকে তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে সে কনফিউশন জানাবে। আমরা চেষ্টা করব এই চ্যাপ্টার শেষে একটি ভিডিওতে তোমাদের সকল কনফিউশন ক্লিয়ার করে দেওয়ার জন্য।
তো নেক্সট ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই আমাদের সাথে থাকবে। আর আমাদের চ্যানেলটি যদি তোমরা এখনো সাবস্ক্রাইব করে না থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবে, যাতে করে যখনই আমরা পরবর্তী ভিডিও আপলোড দিব তোমরা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে। আর আমাদের ভিডিওগুলো তোমরা অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে, যাতে করে তোমরা দুইজনে যদি ভিডিওটি দেখো তোমাদের নিজেদের মাঝেও কিন্তু হচ্ছে ভিডিওটি নিয়ে ডিসকাস করতে পারবে। আর যখনই তোমরা নিজেদের মাঝে ডিসকাস করবে তোমাদের কিন্তু পড়াটা হচ্ছে আরো বেশি ইফেক্টিভ হয়ে যাবে। তো নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।